গুড মর্নিং সবাইকে। আজকে ক্লাস 9-এর যে চ্যাপ্টারটা পড়াবো, এই চ্যাপ্টারের লাস্ট। ঠিক আছে, এরে জীবন বিজ্ঞান ও পরিবেশের তো জীবন সংগঠনের স্তর, এই চ্যাপ্টারের যে লাস্ট পার্ট। হ্যাঁ, জানে কি কলা, অঙ্গ ফঙ্গ এগুলো ওদের পড়াবো। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা, আমরা আমাদের চারপাশে যাই দেখি না কেন, ঠিক আছে, তুই হাসছিস কেন? মজা লাগছে? আচ্ছা, আমরা আমাদের চারপাশে যাই দেখি না কেন, ঠিক আছে, তো আহ উদ্ভিদ প্রাণী যেটাই দেখছি না কেন, ঠিক আছে, তো সবাইকে না যতগুলো আছে, কোনটা এককোষী, কোনটা বহুকোষী। আচ্ছা বলতো, এককোষী কয়েকটা প্রাণীর নাম বলতো। আমি এবার প্রাণী, উদ্ভিদের নাম বলতো। হ্যাঁ, বললে বল। নীলাভ, সবুজ, শৈবাল, বুঝলি? আচ্ছা, আর বহুকোষী প্রাণী বলতো, বল। হ্যাঁ হ্যাঁ, গরু, কুত্তা, বিড়াল যত আছে সব এগুলো হচ্ছে কি বহুকোষী। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, এই যে আমাদের আশেপাশে দেখতেছি সবুজ গাছপালা, ঠিক আছে, গাছপালা একটা ধরলে একটা গাছ কি কি নিয়ে গঠিত বলতে পারবি? বলতো। পাতা, তারপরে ডাল, কাণ্ড, মূল, ফুল, ফল। হ্যাঁ, এগুলো হচ্ছে এদের কি বলতো অঙ্গ। ঠিক আছে, আচ্ছা। আবার আমাদের চারপাশে, বুঝতে পারছিস কি? বইটা বন্ধ কর। আমাদের চারপাশে যে উদ্ভিদ আছে, উদ্ভিদের যে গঠনটা মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, এগুলো হচ্ছে কি উদ্ভিদের অঙ্গ। তারপরে হচ্ছে কি আমরা যে এই যে হাঁস, মুরগি, কুত্তা, বিড়াল, ছাগল দেখতে পাচ্ছি, এদের যদি গঠনটা বলিস তো কি কি দিয়ে উঠে বলতো? একটা থেকে অন্তর্গঠন, একটা বহির্গঠন। ঠিক আছে, এবং বাইরে যে কি কি আছে, চোখ, মুখ, নাক, ঠিক কিনা, ত্বক, এগুলো হচ্ছে বহির্গঠন। আর ভিতরের গঠনটা কি বলতো, কি কি আছে আমাদের? হ্যাঁ, ভিতরে কি কি অঙ্গ আছে? হার্ট, এই যে হার্ট, তারপরে কিডনি, তারপরে তারপরে ফুসফুস, ফুসফুস, তারপরে যকৃৎ, ঠিক কিনা, এগুলো হচ্ছে অঙ্গ। এই যে যতগুলো প্রাণী আছে, মানে বহুকোষী প্রাণী, যেরকম হাঁস, মুরগি, কুত্তা, বিড়াল, সবারই কিন্তু এগুলো আছে, সবারই। হ্যাঁ, এগুলো আছে, বুঝতে। তো আমরা, আচ্ছা বলতো, একটা জিনিস আমি বলছি, যে এই যে ছাগল, গরু, হাঁস, মুরগি, এগুলো কি হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক যেগুলো আছে, ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে কি বলতো অঙ্গ, প্রত্যেকটা হচ্ছে কি অঙ্গ। ঠিক আছে, এবার দেখ, এই যে বহুকোষী জীবদের বিভিন্ন কাজ সম্পূর্ণ করছে না। এই যে ধরে নে আমি খাচ্ছি, খাচ্ছি না, খাবারটা খেয়ে হজম টজম হয়ে হেগে বেঁধে বের করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে আহ মেহেক, মেহেক, ঠিক আছে, তারপরে দেখ, তারপরে হচ্ছে কি এই যে আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস নিলাম, কি নিলাম, অক্সিজেন নিলাম, ওটা একটা প্রসেস হচ্ছে কিনা, ফুসফুসে গেল, রক্তে মিশে গেল, তারপরে কার্বন ডাইঅক্সাইড দিল, ওটা একটা প্রসেস। ঠিক আছে, এটা প্রসেসকে কি বলবো বলতো? শোষণ বলবো। কি বলবো? শোষণ। আর এই যে খাওয়াটা, এটা কি বলবো বলতো? খাচ্ছি, যে খাচ্ছি, পাকস্থলিতে যাচ্ছে, ওরপরে রাস্তা আছে দেখুন, গোলবিন্দু পাকস্থলিতে গেল, পাকস্থলিতে ক্ষুদ্রান্ত, তারপরে বৃহদান্ত, তারপরে থেকে দিলাম। ঠিক আছে, তারপরে এই যে এই যে তোর সিস্টেমটা, একে বলা হয় কি বলতো? ডাইজেস্টিভ সিস্টেম, বা ডাইজেস্ট, ইংলিশে বলা হয় ডাইজেস্ট সিস্টেম। ঠিক আছে, কি বলা হয়? বা পরিপাক তন্ত্র। কি বলবো? পরিপাক তন্ত্র। বা এই যে শোষণ কি বলবো? এই যে আমি বাতাস নিলাম, অক্সিজেন নিলাম, অক্সিজেন নিলাম, প্রথমে কোথায় গেলো? ফুসফুসে গেলো, ফুসফুসে অনেকগুলো কুঠরি আছে, ফুসফুসে কোথায় গেলো? রক্ত বসে আছে, রক্ত গেলে হৃৎপিণ্ডে হলো, হৃৎপিণ্ডে হলে পাম্প হলো, বসে বসে গেলো। ঠিক আছে, আবার রক্ত তোর রক্তে কাজ ফাজ হয়ে কার্বন ডাইঅক্সাইড আসলো, এখানে ছেড়ে দিলাম। তো এই যে সিস্টেমটা, ছাড়া আর নেওয়া, এটাকে আমরা কি বলবো? শোষণ। কি বলবো? শোষণ। ঠিক আছে, তারপরে দেখ, এখানে আমি যদি কেটে দিই, রক্ত বেরোবে, বেরোবে না? তো আমাদের শরীরে দেখ, এখানে টিকটিক করছে, সরি করছে টিকটিক, যে প্রত্যেকটা অঙ্গে আমার,
হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা শুনলে প্রত্যেকটা শরীরের জায়গায় রক্ত দেখছি চলাচল করছে। কে পাম্প করছে? এই যে হৃৎপিণ্ড বাবু, দিল হামারা দিল পাম্প করছে সবসময়। কি করছে? একবার যদি থেমে যায়, তুই একটা জিনিস ভাব, আমার মানে যেদিন থেকে জন্ম নিয়েছি সেদিন থেকে কিন্তু হৃৎপিণ্ড চালু হয়েছে, ওর কিন্তু কোনো বিশ্রাম নাই, সব সময় চলতে আছে। এক টাইমে বন্ধ হবে, কিন্তু এখনো বন্ধ হয়েছে কি? বন্ধ হয়নি, ওই ধক 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 করে চলছে। ভাবতে পারছিস? ভাবা যায়? আর 1 মিনিটে কতবার ধক ধক করছে বলতো? 72 বার। কতবার? 1 মিনিটে 72 বার ধক ধক করছে। তো এই মালটার কিন্তু কোনো বিশ্রাম নেই, চলতেই আছে চলতেই আছে। যাই হোক, তো আমাদের আমাদের প্রথম মানে চ্যাপ্টারটার নাম হচ্ছে কলা। কলা কি দিয়ে গঠিত, ঠিক কিনা? কলা কলা আচ্ছা, প্রথমে আমাদের জীবদেহটা কি দিয়ে গঠিত বলতো? আমরা যদি বলি যে জীবদেহ অসংখ্য কি দিয়ে গঠিত? কোষ দিয়ে গঠিত। কি দিয়ে? কোষ। কোষ জিনিসটা কি বলতো? জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কি? কোষ। এবার ভালো করে বুঝবি কিন্তু, এই কোষ লক্ষ লক্ষ কোষ আছে আমাদের শরীরে। কোষ, অনেকগুলো কোষ জড়সড় হয়ে তৈরি হয় কলা। কি তৈরি হয়? কলা। আর অনেকগুলো কলা একসাথে যুক্ত হয়ে 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 কি হয় বলতো? হ্যাঁ, অঙ্গ। অঙ্গ। কি হয়? অঙ্গ। অনেকগুলো কলা যুক্ত হয়ে কি হয়? অঙ্গ। আর অনেকগুলো অঙ্গ যুক্ত হয়ে কি হয়? অঙ্গতন্ত্র। অনেকগুলো কি হয়? অঙ্গতন্ত্র। যেরকম একসাথে যে কোষ্ঠীতন্ত্র, তোর অনেকগুলো তন্ত্র আছে, তারপরে অনেকগুলো অঙ্গতন্ত্র মিলে হয় কি? জীবদেহ, আমাদের পুরো জীবটা। বুঝতে পারলি আমার কথাটা? প্রথমে হচ্ছে কি? কোষ, তারপরে কলা, তারপরে অঙ্গ, তারপরে হচ্ছে অঙ্গতন্ত্র, তারপরে জীবদেহ। এরকম আমরা উদ্ভিদেরও করবো আর প্রাণের। যেরকম উদ্ভিদের অনেকগুলো কোষ দিয়ে কলা গঠিত, ওরকম প্রাণীরও, ঠিক আছে? উদ্ভিদ এবং প্রাণী একই, ঠিক আছে? দেখো আম জাম কাঁঠাল ধান ধান গম ভুট্টা এগুলো হচ্ছে কি? বহুকোষী উদ্ভিদ। এদের উদ্ভিদ এরা কোন উদ্ভিদ থাকে? উদ্ভিদ কলা থাকে। এদের মধ্যে কি থাকে? উদ্ভিদ কলা থাকে। কি বুঝতে পারছিস? বুঝতে পারছিস কি? হ্যাঁ, এটাকে উদ্ভিদ কলা থাকে। আচ্ছা, একটা পরীক্ষা আমি বলে দিচ্ছি, পরীক্ষা তো এরকম করা যায় না। কি করলাম ভালো করে বুঝবি কিন্তু, হ্যাঁ? দুটা পেঁয়াজকে দুটা গ্লাসে রাখলাম, ঠিক আছে? দিয়ে গ্লাসে হাফ জল করে পেঁয়াজটাকে রাখলাম, ঠিক আছে? তারপরে কি করলাম, একটু টবের মতো আছে, ওখানে আমি কি করলাম, ছোলা রেখে দিলাম। ছোলা ছোলা ভিজিয়ে রেখে দিলাম। কিছুদিন পর দেখা গেল যে দেখছি পিছন দিক থেকে কি হয়েছে? শিকড় বেরিয়ে গেছে। জ্বর বা শিকড় বেরিয়েছে, 7 দিন পর শিকড় বেরিয়ে গেছে, ঠিক আছে? তারপরে আমি কি করলাম, ঠিক এরকম যেখানে জ্বরটা বাড়ছে কিনা, শিকড়টা বাড়ছে কিনা, কাঁচি দিয়ে পেঁয়াজেরও কুচকুচ করে কেটে দিলাম, আর যে ছোলার যে শিকড়টা আছে নিচে, ওরও কিন্তু কুচকুচ করে কেটে দিলাম, ঠিক আছে? তারপরে তারপরে ফের 8 দিন পর দেখলাম যে আর ওই শিকড়টা নিচের দিকে আর বাড়েনি, আর বাড়েনি। ভালো করে বুঝবি কিন্তু, এখান থেকে কিন্তু কনসেপ্ট আস্তে আস্তে বিল্ড হয়, ঠিক আছে? সেখান থেকে পেঁয়াজ যদি আমি শিকড়টা কেটে দিই, পেঁয়াজের ধরনের যে শিকড়টা থাকে না, ওটা যদি কুচু কেটে দিই, ওটাও আর বাড়েনি। আর ছোলার যে শিকড়টা আছে ওটাও আর বাড়েনি, ঠিক আছে? এর কারণটা কি? এর কারণটা আমাদেরকে খুঁজতে হবে, ঠিক আছে? তো এর কারণ হচ্ছে এই যে উদ্ভিদ যে আছে, উদ্ভিদের যে কি দিয়ে গঠিত? কোষ দিয়ে গঠিত। উদ্ভিদ কি দিয়ে গঠিত? অনেকগুলো কোষ মিলে কি হচ্ছে বলতো? কলা হচ্ছে, ঠিক কিনা? তো এই যে কলা কিনা, উদ্ভিদের যে একটা শরীরের কলা মানে একই টাইপের নাই। উদ্ভিদের এই যে পেঁয়াজের এটা আর বাড়লো না, পেঁয়াজের শিকড়টা আর বাড়লো না, এর মানেটা হচ্ছে কি? উদ্ভিদের যে শিকড়টার বাড়লো না, এর মানে হচ্ছে কি যে উদ্ভিদের পুরা শরীরে একই ধরনের কলা নাই। উদ্ভিদের শরীরে পুরো একই ধরনের মানে সেম কলা নাই, ঠিক আছে? আলাদা টাইপের কলা আছে। কলা আছে কিন্তু আলাদা টাইপের আছে। বুঝতে পারলি কোন টাইপের আছে? আর যেরকম আমি বলি যে উদ্ভিদের কলা হচ্ছে কত প্রকার? 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা ভাজক কলা, একটা হচ্ছে স্থায়ী কলা। ভাজক কলা মানে কি? এখান থেকে পরে চালু হলো। ভাজক কলা হচ্ছে কি? যে ওই কলা কি হবে, তোর আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তুই যদি ওকে কেটে দিস কিনা, আর বৃদ্ধি পাবে না। ধরে নে একটা গাছ আছে, গাছটা আছে, ঠিক আছে? গাছটা যেখানে বৃদ্ধি হচ্ছে ওখানে তো কুচ করে কেটে দিস কিনা, তো ওটা আর বৃদ্ধি হবেই না, বা সাইডে সাইডে বৃদ্ধি হবে,
ঠিক আছে। যদি একবার উপরে কেটে দিস, মানে উদ্ভিদের যে একটা একটা উদ্ভিদ যেখানে বৃদ্ধি হয় ওখানে কিন্তু কি ভাজক কলা থাকে, যে কোষ থাকে ভাজক কোষ থাকে, মানে ভাজক কোষের কাজই হচ্ছে কি বৃদ্ধি হওয়া, কি হওয়া, বৃদ্ধি হওয়া। একটা গাছ বৃদ্ধি হচ্ছে, ওখানে কিছু কেটে কেটে দিস আর কিন্তু বৃদ্ধি হবে না, কারণ ওখানে কি আছে, ভাজক কোষ আছে, ভাজক কলা আছে, কি আছে, ভাজক কলা আছে। ঠিক আছে, তোমরা পড়ি, উদ্ভিদের যে অংশে বা উদ্ভিদের যে অঞ্চলটাতে তোর বৃদ্ধি ঘটে, কি হয়, আস্তে আস্তে বাড়ে বা বৃদ্ধি ঘটে, সেখানে এক বিশেষ ধরনের উদ্ভিদ কলা থাকে যাকে আমরা কি বলবো, ভাজক কলা। মানে যেখানেই উদ্ভিদের বৃদ্ধি ঘটবে, ঠিক আছে, যেখানে উদ্ভিদের বৃদ্ধি ঘটবে সেটাকে আমরা কি বলবো, ভাজক কলা বলবো। এবং যে অংশে উদ্ভিদের বৃদ্ধি ঘটে না তাকে আমরা কি বলবো, স্থায়ী কলা বলবো। কি বলবো, স্থায়ী কলা বলবো। এখন আমরা কিন্তু ভাজক কলা সম্বন্ধে পড়বো, ভাজক কলা জিনিসটা কি। তো দেখ, ভাজক কলা এবং স্থায়ী কলা, ঠিক আছে, যে অংশে উদ্ভিদের বৃদ্ধি ঘটবে সেটাকে আমরা কি বলবো, ভাজক কলা, আর যেখানে বৃদ্ধি ঘটবে না সেটাকে আমরা কি বলবো, স্থায়ী কলা। এবার এই তুই স্ট্যান্ডটাকে দেখ, ঠিক আছে, স্ট্যান্ডটা হচ্ছে একটা গাছ, ঠিক আছে, তো বৃদ্ধি কোথায় ঘটবে, এখানে ঘটবে নাকি, এখানে উপর থেকে বৃদ্ধি ঘটবে, ঘটবে না, আর এখানেও ঘটতে পারে, এখান থেকে ডাল ফাল বেরোতে পারে। তো এখানে কি আছে, এখানে তাহলে ভাজক কলা আছে, কিন্তু এই জায়গাটা দেখবি, এই জায়গায় কিন্তু বৃদ্ধি হয় না। এই যে দণ্ডটাতে, এই গাছের ডাল ধরে নে, গাছের গুড়ি ধরে নে, এটা কিন্তু বৃদ্ধি হয়, হয় উপরে, হয় কি হয়, উপরে হয়, ঠিক না, আর একটা হয় নিচে হয়, নিচের শিকড় আছে, নিচের শিকড় আছে, নিচের দিকে হয়, মানে ওখানে ভাজক কলা আছে। যদি এখান থেকে বাড়ে, ডাল, ডালপালা শিকড় বাড়ে, মানে যেখানেই বৃদ্ধি হবে ওখানে কি আছে, ভাজক কলা আছে, বুঝতে পারলি। যেখানে বৃদ্ধি হবে না সেটা হচ্ছে কি, যেখানে উদ্ভিদের বৃদ্ধি হয় না সেটা হচ্ছে কি স্থায়ী কলা, বুঝতে পারলি আমার কথাটা। আচ্ছা, এই যে ভাজক কলা, এই কলার যে কোষগুলো অপরিণত অবস্থায় থাকে, সব সময় বিভাজিত হয়ে নতুন অপত্য কোষ, দেখবি সব সময় এটা কিন্তু বিভাজিত হয়। একটা গাছ বৃদ্ধি হচ্ছে, দেখবি ছোট ছোট কচি কচি পাতাগুলো আবার বড় হয়ে গেছে, মানে কি ওই ওই তোর কলাগুলো কি হচ্ছে, তোর বৃদ্ধি হয়ে ভাজক কলাটা বৃদ্ধি হচ্ছে, বুঝতে পারলি, মেন কাজ হচ্ছে ওটাই। তো ভাজক কলার বৈশিষ্ট্য কি, দু একটা আমরা পড়বো। কি, ভাজক কলার কোষগুলো হয় ছোট, এর দেহে প্রস্থে প্রায় সমান হয়, কোষগুলো গোলাকার, ডিম্বাকার, বহুজাকার, কোষগুলো কোষ প্রাচীর পাতলা হয়, কোষগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে এবং এদের মাঝে কোষরন্ধ্র থাকে, কোষগুলো প্রায় সাইটোপ্লাজমপূর্ণ বড় স্পষ্ট নিউক্লিয়াসযুক্ত, কোষগুলো অপরিণত অবস্থায় বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে, কোষগুলো সাধারণত ভ্যাকুল থাকে না, এদের মধ্যে খাদ্য সঞ্চিত এবং রেচন পদার্থ থাকে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে তোর এই ভাজক কলা কিনা, ভাজক কলায় কখনো খাদ্য তৈরি হয় না, খাদ্য কোথায় তৈরি হয়, ভাজক কলার কাজ কি, বৃদ্ধি হওয়া, কি কাজ রে, বৃদ্ধি হওয়া, ও শুধু আস্তে আস্তে কি হবে, বাড়বে। ভাজক কলার এটা কাজ না যে ওখানে খাবার তৈরি হবে, সূর্যের ওগুলো কিন্তু হবে না, ঠিক আছে, বা ভ্যাকুল তৈরি হবে না। ভাজক কলার মেন কাজ হচ্ছে কি বৃদ্ধি হওয়া, ঠিক আছে। এবার হচ্ছে কি, ভাজক কলা হচ্ছে তিন প্রকার, ঠিক আছে, ভাজক কলা কত প্রকার, একটা হচ্ছে তোর অগ্রস্থ ভাজক কলা, একটা হচ্ছে কি পার্শ্বস্থ ভাজক কলা, একটা হচ্ছে কি নিবেশিত ভাজক কলা, ঠিক আছে। একটা অগ্রস্থ ভাজক কলা কত প্রকার, তিন প্রকার, একটা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, একটা হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা, একটা হচ্ছে নিবেশিত ভাজক কলা, ঠিক আছে, বুঝতে পারলেন। আচ্ছা, এই অগ্রস্থ ভাজক কলা কোনটা আর পার্শ্বস্থ, মানে দেখ এখানে ধরেন একটা গাছ আছে, ঠিক আছে, গাছটা আঁকা দিয়ে করতে পারি না আমি, বুঝতে পারলি রে, এখানে ধরে গাছ আছে, ঠিক আছে, এখানে ভিতরে শিকড় আছে, হ্যাঁ, এটা হবে না রে, কেন বলতো, আমাকে তো পাতা পাতা আঁকতে হবে নাকি, আচ্ছা এটাই করি না, গাছ, ঠিক আছে। আচ্ছা গাছে এখানে আবার ইয়ে আছে, ডালপালা আছে, ঠিক আছে, এইদিকে ডালপালা আছে। তুই দেখ এখানে দেখ, অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা কোথায় কি আছে এটা আমরা পড়বো। যেরকম দেখ, যেখানে গাছটা বৃদ্ধি হবে, ধরে নে আমি অত কিছু আঁকছি না, ঠিক আছে, যেখানে ধরে নে এখানে এখানে ধরে নে গাছটা বৃদ্ধি হচ্ছে, এখানে বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে, এই জায়গাটায় যে কলাটা থাকবে এটা হচ্ছে কি অগ্রস্থ ভাজক কলা, কি রে, অগ্রস্থ ভাজক কলা, ঠিক আছে।
যে জায়গাটায় বৃদ্ধি হবে সেটা হচ্ছে কি অগ্রস্থ ভাজক কলা। তারপর হচ্ছে কি পার্শ্বস্থ ভাজক কলা কোনটা, মানে এটা হচ্ছে কি মেন কাজ হচ্ছে কি মূল ও কাণ্ডের অগ্রভাগে থাকে। এটা মূল মানে এখানেও থাকে অগ্রস্থ ভাজক কলা আর এখানেও থাকে অগ্রস্থ ভাজক কলা, ঠিক আছে। এখানে থাকে মানে মূলের মধ্যে যে বৃদ্ধি হয় এটা থেকে অগ্রস্থ ভাজক কলা, অগ্রস্থ এখানেও থাকে অগ্রস্থ ভাজক কলা, ঠিক আছে। মূল ও কাণ্ডে যেখান থেকে বৃদ্ধি হচ্ছে সেটাকে অগ্রস্থ ভাজক কলা বলবো। তারপরে পার্শ্বস্থ ভাজক কলা, এই ধরনের ভাজক কলা উদ্ভিদের কাণ্ড ও মূলের পার্শ্ব দেশে লম্বালম্বী থাকে, ঠিক আছে। এই যে এই ভাজক কলাটা কি থাকে তোর লম্বালম্বী থাকে, মানে কিরকম বলতো, এই ধরনের ভাজক কলা এই যে এরকম থাকে, এরকম লম্বালম্বী এরকম থাকে, এই লম্বালম্বী থাকে। এটা হচ্ছে কি পার্শ্বস্থ ভাজক কলা। কোথা থেকে ভাজক কলা উদ্ভিদের কাণ্ড ও মূলের পার্শ্বদেশে, মানে এখানে কাণ্ড আছে এখানে মূল আছে, এই এখানে মধ্যখানে থাকে, এটা হচ্ছে কি পার্শ্বস্থ ভাজক কলা। কি রে, এটা হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা, ঠিক আছে, বুঝতে পারলি। তারপরে হচ্ছে কি এরা মূল কাণ্ডে, তারপরে হচ্ছে কি নিবেশিত ভাজক কলা। এটা এই ধরনের ভাজক কলা দুটি স্থায়ী কলার মাঝখানে অন্তর্নিহিত ভাবে থাকে, যেরকম ঘাস। এই ধরনের ভাজক কলা কি বলতো, দুটি স্থায়ী কলার মাঝখানে থাকে, দুটি, হ্যাঁ এই দেখুন এরকম থাকে দুটো স্থায়ী কলার মাঝখানে, মানে ধরনের মাঝে মধ্যে দেখবি যে গাছটা যদি গাছটা থেকে এই ধরনের এটা একটা গাছ, ঠিক আছে, এটা গাছ, ঠিক আছে, এখানে ধরলে এটা ধরলে স্থায়ী কলা, এটা তার বৃদ্ধি হচ্ছে না, এটা আবার বৃদ্ধি হচ্ছে না, ঠিক আছে, কিন্তু এখান থেকে মাঝে মধ্যে বেরোতে দেখা যায় ঠালপাড়া, দেখা যায় না, গাছে দেখা যায় না, মানে এখানে কি আছে বলতো, নিবেশিত ভাজক কলা। কি আছে বুঝতে হলে আমার কথাটা, দেখ উপরে তো বৃদ্ধি হয় এটা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, আর নিচে বৃদ্ধি হয় ওটাও অগ্রস্থ ভাজক কলা, কিন্তু মাঝে মধ্যে দেখবি যে গাছের মধ্যখান থেকে বৃদ্ধি হয়ে যাচ্ছে কি নিবেশিত ভাজক। বুঝতে পারলি, বোঝা গেল? এই ঠিক আছে, এটা হচ্ছে কি নিবেশিত ভাজক কলা, ঠিক আছে। এখানে কি থাকে তাহলে, নিবেশিত, নিবেশিত ভাজক কলা, ঠিক আছে, হলো, বুঝতে পারলি? আচ্ছা, এবার ভাজক কলার কাজ কি? ভাজক কলার মেন কাজ হচ্ছে কি উদ্ভিদের সব ধরনের কলাই ভাজক কলা থেকে উৎপন্ন। এবার তুই একটা জিনিস ভাব, যখন একটা গাছ কি হয় বলতো, বীজ থেকে হয় না, গাছটা যে হলো তো প্রথমে যে আস্তে আস্তে বৃদ্ধি হলো তো সবটাই তো প্রথমে ভাজক কলা ছিল, ঠিক না? যখন গাছটা আস্তে আস্তে বৃদ্ধি হলো তো সবটাই তো, এর মানে কি ভাজক কলা থেকেই স্থায়ী কলা উৎপন্ন হয়েছে, মানে ভাজক কলা থেকে কি উৎপন্ন হয়েছে, স্থায়ী কলা, স্থায়ী হয়ে আছে, কোনো বৃদ্ধি বৃদ্ধি হচ্ছে না, বুঝতে পারলি? তো এটা বলতে হবে যে উদ্ভিদের সব ধরনের কলাই হচ্ছে কি ভাজক কলা থেকে উৎপন্ন, ঠিক আছে। উদ্ভিদের, এটা পরে লিখবি, উদ্ভিদের সব ধরনের কলাই কি থেকে উৎপন্ন, ভাজক কলা থেকে উৎপন্ন। ভাজক কলা নতুন অপত্য কোষ তৈরি করে উদ্ভিদের বৃদ্ধিতে, তোকে যদি বলে এই যে উদ্ভিদের বৃদ্ধি হয়ে গেছে, ঠিক আছে, বৃদ্ধি হচ্ছে আস্তে আস্তে, কোন কলার জন্য দায়ী বলতো, সেটা হচ্ছে ভাজক কলা। উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে না, এটাও কিন্তু তোর ভাজক কলার জন্য, ভাজক কলা ঠিকঠাক কাজ করছে না, ঠিক না? বলে একটা উদ্ভিদ বেটে হয়ে থেকে গেছে কিন্তু আর বাড়ছে না, কি যে ব্যাপার, আমার বন্ধু বলছিল উদ্ভিদের বাড়ছে না, মানে কি ওর ভাজক কলা ঠিকঠাক কাজ করছে না, বুঝতে পারলে? তো উদ্ভিদের বৃদ্ধির জন্য একমাত্র দায়ী কে, ভাজক কলা, ঠিক আছে। ভাজক কলার দ্বারাই উদ্ভিদের এই যে পাতা, ফুল, ফল, কাণ্ড, এগুলো হচ্ছে কি কার দ্বারাই, ভাজক কলার দ্বারাই। কতটা ইম্পর্টেন্ট ভাবতে পারছিস তো, ভাজক কলার দ্বারাই পাতা, ফল, ফুল হচ্ছে, বুঝতে পারছিস? আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে কি? এগুলো তোর উৎপন্ন, ভাজক কলা থেকেই তোর কি উৎপন্ন হচ্ছে, পাতা, ফুল, ফল কোন কলা হচ্ছে, ভাজক কলা, ঠিক আছে, বুঝতে পারলি? ভাজক কলা কোষগুলি বিভাজিত হয়ে উদ্ভিদের ক্ষত স্থান পূরণ হয়, মানে এই উদ্ভিদটাকে কেটে খ্যাচ করে আস্তে আস্তে পূরণ হবে কি, ভাজক কলার যে কোষগুলো আছে বিভাজিত হয়ে ওটা পূরণ হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলেন কথাটা, হলো? তারপরে আমরা কি আসবো বলতো, কি আসবো, স্থায়ী কলা। তো স্থায়ী কলা কোন কলা থেকে উৎপন্ন, ভাজক কলা থেকে, এই তো। আচ্ছা, স্থায়ী কলা হচ্ছে কি দু প্রকার, একটা হচ্ছে কি সরল স্থায়ী কলা, এটা জটিল স্থায়ী কলা, ঠিক আছে। স্থায়ী কলা হচ্ছে দু প্রকার, যেমন ভাজক কলা থেকে উৎপন্ন, এ কিন্তু আচ্ছা বলতো স্থায়ী কলা কি বিভাজন করতে পারে, এ বিভাজন করতে পারে, স্থায়ী কলা কখনো বিভাজিত হয় না, ঠিক আছে, এটা হচ্ছে বিভাজনে অক্ষম। আমি বারবার একটা কথা বলছি তো, ভাজক কলা হচ্ছে বিভাজনের মাস্টার, ও শুধু বিভাজিত হয়, কিন্তু স্থায়ী কলা বিভাজিত হয় না, স্থায়ী কলা কি হয় না, বিভাজনে অক্ষম। পরিণত কলা হলো স্থায়ী কলা,
ঠিক আছে, স্থায়ী কলা বিভাজনে অক্ষম, ঠিক আছে, বিভাজন হতে পারে না। আর এই স্থায়ী কলা কোন কলা থেকে উৎপন্ন হয়? ভাজক কলা থেকে উৎপন্ন হয়। কি কলা থেকে উৎপন্ন হয়? ভাজক কলা থেকে উৎপন্ন হয়। বুঝতে পারলি? কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, মূল প্রভৃতি এগুলো হচ্ছে কি তোর ভাজক কলা, যেটা আর বৃদ্ধি হবে না সেটা হচ্ছে কি তোর স্থায়ী কলা। ঠিক আছে, বুঝতে পারলি? এবার স্থায়ী কলা হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে সরল স্থায়ী কলা, এটা জটিল স্থায়ী কলা। ঠিক আছে, তো আমরা পড়বো যে এই যে সরল স্থায়ী কলা এবং জটিল স্থায়ী কলা, এটা আমরা সুন্দর করে পড়বো যে কোষগুলির আকৃতি ও গঠন একই ধরনের হয়, এই যে সরল স্থায়ী, আর যখন ওই প্রকারকে বলা হয় কি ওই স্থায়ী কলা বলা হয়। ওই প্রকার যদি কোষের আকৃতি ধরলে, উদ্ভিদের ধরলে কোষ আছে কিনা, কোষের আকৃতি যদি একই প্রকার হয়, একই টাইপের হয়, তখন সেই স্থায়ী কলাকে বলবো আমরা কি? সরল স্থায়ী কলা। কি বলবো? পালি বুঝতে, যদি ওই স্থায়ী কলার কোষগুলোর আকৃতি একই টাইপের হয় তখন সেটাকে আমরা বলবো সরল স্থায়ী কলা। আর তাহলে উল্টোটা হবে কিনা, যদি কোষগুলি, ও কিন্তু সরল স্থায়ী কলা, ও কিন্তু বিভাজিত হয় না, বিভাজনে অক্ষম। যদি কোষগুলির আকৃতি তোর একই টাইপের না হয়, আলাদা আলাদা টাইপের হয়, কিন্তু আবার স্থায়ী কলা, সেটাকে আমরা কি বলবো? জটিল স্থায়ী কলা। কি বলবো রে বাবু? জটিল, বুঝতে পারছিস? সেটাকে আমরা কি বলবো? জটিল। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে কি তোর জটিল স্থায়ী কলা। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? জটিল স্থায়ী কলা। ঠিক আছে, এবার সরল স্থায়ী কলার আবার ভাগ আছে, যেরকম কি প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, তিনটা, একটা হচ্ছে প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, তাহলে কি রে, সরল স্থায়ী কলা কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা আর, সব কোথায় থাকে? কার কথা বলছি? উদ্ভিদের। উদ্ভিদের কোথায় বলতো? কলা দু প্রকার, সরল স্থায়ী, জটিল স্থায়ী, না ভাজক কলা, স্থায়ী কলা। স্থায়ী কলার ভিতরে ফের সরল স্থায়ী কলা আছে, মানে স্থায়ী কলা, এটাই স্থায়ী কলা, প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আচ্ছা প্যারেনকাইমা এটা আমরা জানবো। আচ্ছা আগে প্যারেনকাইমা দেখতে কিরকম বলতো? প্যারেনকাইমা হচ্ছে কি কোষগুলো গোলাকার, ডিম্বাকার, বজ্রাকার, হ্যাঁ, তারপর সেলুলোজ নির্মিত, উদ্ভিদে তো থাকে সেলুলোজ। ঠিক আছে, আচ্ছা এখানে এর অবস্থান কোথায় বলতো? মস আর কিছু কিছু শৈবালের দেহে এই কলা অবস্থান করে। এই যে প্যারেনকাইমা যে কলাটাকে না, কিছু কিছু মস আর কিরে শৈবালের দেহে এই কলা অবস্থান করে। এই যে এই কলাটা, এই যে প্যারেনকাইমা কলাটা কোন দেহে অবস্থান করে? মস আর শৈবালের দেহে। ঠিক আছে, মস আর আচ্ছা এটা হচ্ছে কি ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা। বায়ু গহ্বর প্যারেনকাইমা জলজ উদ্ভিদকে ভাসিয়ে রাখতে সাহায্য করে এবং গ্যাসীয় আদান প্রদানের সাহায্য করে। দেখবি তোরা জলে গেছিস যখন বর্ষার সময়, দেখবি যে অনেকগুলো উদ্ভিদ একদম জড় উদ্ভিদ, মানে কি বলবো কে, যে জলে এই যে শাল্লুক হয় না, ঢ্যাপ ঢ্যাপের ফুল বা হয় না অনেক কিছু, দেখবি যে একদম ভাসছে আরামসে, দেখতেও সে সুন্দর লাগবে, লাগছে বনের মতো একদম সবুজ সবুজ। তো জলজ উদ্ভিদকে কি করতে, আর ওদের শরীরটা একটু, কোনো কোনো উদ্ভিদ আছে কি বলতো, ওদের শরীরটা পুরো একদম ভিতরে ফাঁপা, পদ্ম ফুল দেখিসনি? দেখেছিস পদ্ম? ভিতরে দেখবি পুরো ফাঁপা, একদম জল জল হয়ে গেছে। যারা গ্রাম্য তারা অবশ্যই বুঝতে পারবে। কখনো শাল্লুকটা দেখেছিস? আরে শাল্লুক, শাল্লুক চিনিস না? হ্যাঁ, তো থাকে ওগুলো জলে, এক করে জলে থাকবে। ওখানকার না এনভায়রনমেন্টটাই আলাদা, পুরো মজা। ধরলে বিভিন্ন ধরনের পোকা থাকবে, আর গাছগুলো ভাসবে, হ্যাঁ, শ্যাওলা গুলো ভাসবে একদম সবুজ সবুজ, বিভিন্ন ধরনের গাছ। বুঝতে পারছিস ব্যাপারটা? তো তো এই যে আমরা কি বলছি, প্যারেনকাইমা এই জলজ উদ্ভিদকে ভাসিয়ে রাখতে এবং গ্যাসীয় আদান প্রদান সাহায্য করে। কে? এই প্যারেনকাইমা। ঠিক আছে, এই যে আমাদের জলজ উদ্ভিদ আছে, যতগুলো জলজ উদ্ভিদ আছে ওগুলোকে ভাসিয়ে রাখতে এবং জলের আদান প্রদান করতে সাহায্য করে। কে? প্যারেনকাইমা। কে রে বাবু? প্যারেনকাইমা। ঠিক আছে, এবং খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে কে? এই প্যারেনকাইমা। তাহলে কটা কাজ? তিনটা কাজ হলো, জলজ উদ্ভিদকে কি ভাসিয়ে রাখতে সাহায্য করবে, আর খাদ্য সঞ্চয় করতে সাহায্য করবে, এবং জলের আদান প্রদান করতেও সাহায্য করবে। ঠিক আছে, এটা হচ্ছে কি প্যারেনকাইমা। আচ্ছা প্যারেনকাইমা কোথা থাকে? এটা হচ্ছে কি সরল স্থায়ী কলা। সরল স্থায়ী কি স্থায়ী কলার ভাগ। ঠিক আছে, বুঝতে পারলি? বোঝা গেল? তারপর হচ্ছে কি ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা কি রে? ক্লোরেনকাইমা হচ্ছে কি, যে এই কলাগুলো প্রশোচিত বহুভুজাকার, লম্বাটে অসমভাবে স্থূল। এর হচ্ছে কাজ কি? উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। ক্লোরোপ্লাস্ট যুক্ত ক্লোরেনকাইমা খাদ্য তৈরি করে, আর উদ্ভিদের অঙ্গের টান ও চাপের সহনশীলতা বৃদ্ধি করে। এ হচ্ছে হেল্পার। এটা হচ্ছে কি রে? হেল্পার। মানে কি বলতো, যে উদ্ভিদের
এ কি করছে যে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে ক্লোরোপ্লাস্ট যুক্ত ক্লোরেনকাইমা খাদ্য তৈরি করে। এ ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট যুক্ত কি করে খাদ্য তৈরি করে। আর উদ্ভিদের অঙ্গের টান, এই যে ধরলে জল এক জায়গা থেকে এক জায়গায় আসবে, বিভিন্ন ধরনের টান হয় না, যেরকম দেখ আমাদের রক্তটা পাম্প করছে সারা শরীরে চলে যাচ্ছে, একটা টান আছে তো নাকি, একটা তো যেগুলো জিনিস আছে, তো ওরকম উদ্ভিদের যে টান, জলের টান এ তৈরি করছে, কি করছে বৃদ্ধি, মানে তৈরি তো করছে না, বৃদ্ধি করছে, মানে উৎস হিসাবে কাজ করছে, কি করছে বৃদ্ধি করছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি কি স্ক্লেনকাইমা কি বলতো, এই কলার কোষগুলো গোলাকার ডিম্বাকার, তার লম্বাটে প্রকৃতির কোষগুলো প্রাচীর পুরু লিগামেন্ট যুক্ত, আর কাণ্ডের অর্ধতকে নালিকা বান্ডিলের চারপাশে দ্বিবীজপত্রের উদ্ভিদের বান্ডিলের টুপিতে পেয়ারা নাশপাতি শ্বাস ইত্যাদি দেখা যায়। মানে এটা কোথায় দেখা যায় বলতো, এই যে স্ক্লেনকাইমাটা থাকে কোথায় বলতো, এটা থাকে কোথায় বলতো, এই উদ্ভিদের বান্ডিলের টুপিতে, পেয়ারা নাশপাতির শ্বাস ইত্যাদিতে। আর উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, উদ্ভিদের অঙ্গের টান ও চাপের এটাও একই কাজ। বীজ ত্বক ও ফল ত্বকের স্ক্লেনকাইমা তন্তু ফল বীজ সাহায্য করে এবং পাট শন প্রভৃতি। আচ্ছা, এর মেন কাজ হচ্ছে তন্তু, এর কাজ হচ্ছে কি, এই যে পাট পাট দেখিস তো, এখন বর্ষার সময় পাট দিবে, পাট শন প্রভৃতি স্ক্লেনকাইমা তন্তু বাহ্যিক তন্তু হিসেবে ব্যবহার করা হয়। এই যে তন্তুটা, এই যে তন্তুটা দেখিস নি, পাট আমরা সেই শক্ত, এখন কিন্তু পাটের ব্যবহার কিন্তু অনেকটাই কমে গেছে, কমে যায় না, অনেকটাই কমে গেছে, ঠিক আছে। তো ওটাই তো, ওখানে কি থাকে, ওখানে যে স্থায়ী কলাটা থাকে তার নাম হচ্ছে কি স্ক্লেনকাইমা, বুঝতে পারলি। ওই পাটটাতে যে তন্তুটা, যেটা শক্ত রশ্মি দড়ি বেঁধে করছে, ওখানে যে কলাটা থাকে তার নাম হচ্ছে স্ক্লেনকাইমা, ঠিক আছে। ওর নাম কি হচ্ছে, বুঝতে পারলি ব্যাপারটা, যে পাটের যে শক্ত স্ক্লেনকাইমা বলবো, ঠিক আছে। আর এটাতে তোর অবস্থা কোথায় বলতো, এর অবস্থা হচ্ছে টুপিতে পেয়ারা নাশপাতি শাঁসা ইত্যাদি থাকে। আর বীজ ও পেয়ারা নাশপাতি শাঁসের থাকে, বীজ ত্বক ও ফল ত্বকের স্ক্লেনকাইমা তন্তু বীজ ও ফলের বিস্তারে সাহায্য করে। তো ম্যান এখানে এর এর কাজ কি বলতো, ওই যে পাটের যে তন্তু, পাটের তন্তুটা এই স্ক্লেনকাইমা, ঠিক আছে, বুঝতে পারলে আমার কথাটা। হ্যাঁ, তারপরে হচ্ছে জটিল স্থায়ী কলা, কি রে, জটিল স্থায়ী কলা, ঠিক আছে। জটিল স্থায়ী কলা কত প্রকার, দুই প্রকার, খুব ইম্পর্টেন্ট কিন্তু, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সরল স্থায়ী কলা কত প্রকার, তিন প্রকার, প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা আর স্ক্লেনকাইমা। আর জটিল স্থায়ী কলা কত প্রকার, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম, জাইলেম আর ফ্লোয়েম। নাম শুনেছিস কোনোদিন, নাম তো, হ্যাঁ নাম শুনেছিস, এইটা পড়াইছে মনে হয় না। হুম, শুধু এর প্রকারটি এটা দেওয়া আছে, কিন্তু জাইলেম ফ্লোয়েম সম্বন্ধে মনে দেওয়া ছিল না। হ্যাঁ, তো ওটাই তো বলছি যে প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেনকাইমা, তো আজকে জানেন না, তো এই যে প্যারেনকাইমা সম্বন্ধে ছিল কিন্তু এই ডিটেলসে ছিল না, এর কাজ ছিল এটা, এটা আজকে ডিটেলসে পড়ে নিলাম, বললাম না, বই আরেকবার দুইবার পড়বে হয়ে যাবে। তারপর হচ্ছে কি তোর জাইলেম আর ফ্লোয়েম, জাইলেম আর কি কাজ বলতো এদের, বলতো এই জাইলেম আর ফ্লোয়েম, জাইলেমের আবার চারটি উপাদান, ভালো করে বুঝবি কিন্তু, হ্যাঁ। একটা ট্রাকিয়া, জাইলেমের ফের চারটা উপাদান আছে, একটা ট্রাকিয়া, তারপর হচ্ছে কি ট্রাকিয়েড, জাইলেম প্যারেনকাইমা, প্যারেনকাইমা, একটা হচ্ছে কি জাইলেম তন্তু বা কাস্টল তন্তু, ও জাইলেম তন্তু বা কাস্টল তন্তু, ঠিক আছে। আর ফ্লোয়েমটা করে দিই, ফ্লোয়েমটা চারটি উপাদান, এর কটা উপাদান বলতো, চারটা, ঠিক আছে। এই চারটা এখানে ট্রাকেট জাইলেম প্যারেনকাইমা, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা 4 নম্বর, ঠিক আছে। জাইলেম তন্তু বা তন্তুরে তন্তু না, তন্তু, জাইলেম তন্তু বা তোর কাষ্ঠল তন্তু, কাষ্ঠল তন্তু,
কাষ্ঠল তন্তু, ঠিক আছে। আর ফ্লোয়েমটা কি দিয়ে গঠিত বলতো? এরও চারটা উপাদান, ঠিক আছে। ফ্লোয়েমটা কি কি বলতো? একটা হচ্ছে কি শিবনল, শিবনল, সঙ্গী কোষ, খুব ইম্পর্টেন্ট কিন্তু, সঙ্গী কোষ, তারপর ফ্লোয়েম প্যারেনকাইমা, ও ফ্লোয়েম তন্তু, ঠিক আছে। ঠিক আছে, এটা এটা একটা, এটা একটা, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 2 নম্বর, ঠিক আছে। তো জাইলেম আর ফ্লোয়েম এটি নিয়ে গঠিত, ঠিক আছে। তো এটি সম্বন্ধে আমরা দেখবো, একটু ভাববো, ঠিক আছে, এটি সম্বন্ধে একটু জানবো। তো দেখ, এই চারটি কলা হচ্ছে কি জাইলেমের ট্রাকিয়া, ট্রাকুয়েড, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু বা কাস্টল তন্তু, ঠিক আছে। ট্রাকিয়া, ট্রাকিয়েড, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু আর কাস্টল তন্তু, এটা মুখস্থ করতে হবে। জাইলেম কত প্রকার, ট্রাকিয়া, ট্রাকুয়েড, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু বা তোর কাস্টল তন্তু, ঠিক আছে, হলো। এই এই ট্রাকিয়া, ট্রাকিয়েড আর জাইলেম তন্তু, ঠিক আছে। ট্রাকিয়া, ট্রাকিয়া, ট্রাকেট আর জাইলেম তন্তু, যেটা লাল করলাম, ঠিক আছে। এটি হ্যাঁ তন্তু প্রাচীর পুরু এবং লিগানিন যুক্ত, কিন্তু জাইলেম প্যারেনকাইমা প্রাচীর পাতলা সেলো নির্মিত, ঠিক আছে। এগুলো হচ্ছে কি তোর প্রাচীর পুরু, এদের প্রাচীর হচ্ছে পুরু আর লিগানিন যুক্ত, এদের প্রাচীর হচ্ছে পুরু এবং লিগানিন যুক্ত। আর জাইলেম প্যারেনকাইমার প্রাচীর পাতলা এবং সেলো। আচ্ছা, এটা হবে আলাদা। ট্রাকিয়া, ট্রাকেট আর তোর জাইলেম তন্তুর বা কাষ্ঠতন্তুর প্রাচীর হচ্ছে পুরু, হ্যাঁ, আর এ হচ্ছে কি পাতলা, এ হচ্ছে পাতলা। যাক, এটা অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কি যে ট্রাকিয়া, ট্রাকেট আর জাইলেম তন্তু, ট্রাকিয়া, এটা ট্রাকেট, ট্রাকিয়া, ট্রাকেট আর জাইলেম তন্তু, এটা হচ্ছে 3 নম্বর। দেখে নে, এদের যে কোষগুলো কিনা, এদের কোষগুলো হচ্ছে কি মৃত, ঠিক আছে, এগুলো হচ্ছে কি মৃত, কিন্তু জাইলেম প্যারেনকাইমার এর কোষটা হচ্ছে কি জীবিত বা সজীব, ঠিক আছে। যেরকম গাছের যে কাঠটা একসময় যখন স্থায়ী কলা হয়ে যায় কিনা, গাছের কাঠে যখন মানে কোনটা বলতো, যেটা কালো হয়ে যায় না, গুড়িটা, গুড়িটা, গাছের গুড়ির বয়স কত নির্ণয় করে জানিস তো? আমি বলেছিলাম না রে আয়সা, একটা গাছে, হ্যাঁ হ্যাঁ, একটা গাছে যদি কাটা হয় যে না, ওই যে সার্কেল সার্কেল থাকে না, যটা সার্কেল থাকবে ততটা ওর বয়স, ঠিক আছে। হ্যাঁ, গাছ যখন কেটে দেয়, ঠিক আছে, একটা পুরো গাছ থাকে, একটা কালো রঙের কালো কালো দাগ থাকে সার্কেল, যটা সার্কেল থাকবে ততটা ওর বয়স। হ্যাঁ 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 হ্যাঁ, বছর বছর, ঠিক আছে। তো আরেকটা খবর দেখ, তো যখন এই আমি কি বললাম, জাইলেম না ট্রাকিয়া, ট্রাকেট আর কি রে জাইলেম তন্তু, এই তিনটা যে মাল আছে কিনা, এই মালগুলো কি হচ্ছে এদের, এরা হচ্ছে কি মৃত। এদের যেহেতু স্থায়ী কলা, একসময় গ্রোথ হয়ে গেল, মানে জাইলেম তোর ভাজক কলা থেকে পরিণত হয়ে গেল, একসময় ও কাঠ হয়ে গেল, কাঠটা কি আর বাড়বে কি, মরে যায়, কোষগুলো কি হয় মরে যায়। যেরকম কাঠ একটা গাছের বৃদ্ধি নির্দিষ্ট অনুসারে হয়, ঠিক আছে। কাঠটা যখন একদম পাকা পক্ত হয়ে যায়, ও কি আর বাড়ে, ও কি আর অন্য কিছু হয়, হয় না। তো এখানে দেখ 3টা জিনিস, ট্রাকিয়া, ট্রাকয়েড আর জাইলেম তন্তু বা কাষ্ঠল তন্তু, এগুলো হচ্ছে ওর মধ্যে পড়ে। একটা হচ্ছে কাষ্ঠল তন্তু বলে না, কাষ্ঠল তন্তুর কাঠটা, মধ্যখানে কাঠটা, গাছের কাঠটা, তো এরা কি হচ্ছে মৃত, এরা হচ্ছে কি মৃত। আর এই যে জাইলেম প্যারেনকাইমা, এটা হচ্ছে কি রে তোর জীবিত, এটা হচ্ছে কি, বুঝতে পারছিস ব্যাপারটা, এটা হচ্ছে মৃত। ওই জন্য এই 3টি উপাদানকে মৃত বলে মৃত কলাও বলা হয়। পরীক্ষায় আসবে যে কোন 3টা উপাদানকে মৃত কলা বলা হয়। মৃত কলা বলতে কি বুঝো, কি বলবি, ট্রাকিয়া, ট্রাকেট এবং জাইলেম তন্তু বা কাষ্ঠল তন্তুকে কি বলা হয়। তোর যেমন কোথায় থাকে, কোথায় থাকে রে বলতো, জাইলেমে থাকে। জাইলেম কোথায় থাকে বলতো, জাইলেম থাকে জটিল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা থাকে স্থায়ী কলা, স্থায়ী কলা উদ্ভিদ কলা, বুঝতে পারবি তো ব্যাপারটা। তো এই হ্যাঁ, তো এই দেখ ট্রাকিয়া, ট্রাকেট আর জাইলেম তন্তু হচ্ছে কি মৃত, মৃত তোর মৃত কলা, ঠিক আছে, কি বলা হয় মৃত কলা। আচ্ছা, এর অবস্থান কোথায়, অবস্থান হচ্ছে সংবহন করায়িত সকল প্রকার উদ্ভিদে কি স্টিলি ও নালিকা বান্ডলে থাকে।
মানে যেখান থেকে উদ্ভিদের জল খনিজ লবণ আদান প্রদান হয়, জানে কা আনে কা রাস্তা, ঠিক আছে, জানে কা। তো এই রাস্তার নাম কি বলতো? স্টিলি ও নালিকা বান্ডাল। এই যে এই মালগুলো যে এই রাস্তাটার নাম হচ্ছে স্টিলি ও নালিকা বান্ডিল, ঠিক আছে, নালিকা বান্ডিল, স্টিলি স্টিলি ও নালিকা বান্ডিল। এদের জানে আনে কা রাস্তা, জাইলেমের মধ্যে ভাগ থাকে না, এই ট্রাকে জাইলেম প্যারেনকাইমা। বুঝতো তাহলে মৃতটা বুঝতে পারলি কোনটা জীবিত কোনটা বলতো? জাইলেম প্যারেনকাইমা হচ্ছে জীবিত, জাইলেম প্যারেনকাইমা কি রে? বুঝতে পারছিস? জীবিত, ঠিক আছে। আচ্ছা, এর কাজটা কি? এই যে জাইলেম আছে, জাইলেমটা আমি এদিকে নিয়ে আর ভাববো না, এদিকে পড়া দিলাম। জাইলেমের কাজটা কি? জাইলেমের কাজ হচ্ছে কি, মূলরম দ্বারা, একটু আগে বললাম, মূল দ্বারা জল ও খনিজ লবণ মিশ্রণ রস পাতায় পৌঁছে দেয় এবং উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। মানে মূল থেকে জল এবং বিভিন্ন ধরনের খনিজ লবণ মিনারেল, ঠিক আছে, মানে মূল দিয়ে চুষে একদম পুরো শরীরে পাতা পাতা একদম দিয়ে খাদ্য পৌঁছে দেওয়ার কার কাজ? জাইলেমের কাজ। কার কাজ? বুঝতে পারলি? জাইলেম তাহলে কি করে? মূল থেকে সব পুষ্টি শোষণ করে পাতা অঙ্গে অঙ্গে পৌঁছে দেয়, ঠিক আছে, ঠিক আছে। একটা গান আছে ভোজপুরি, ঠিক আছে, গানটা কিন্তু সেরকম ভাবে মানে অত ভালো না, কিন্তু শুনতে চরম ভালো। হ্যাঁ, নিডি নিডি আখিয়া, ঠিক না? কি আছে, দেখেছিস গানটা? ও তুই এক্সপার্ট, পড়াশোনা দেখবি না, ওগুলো দেখবি। জানি জানি। তো হলো তাহলে ট্রাকে জাইলেম, এখানে হলো জাইলেম থেকে কি হয় হলো। এবার আমরা কোথায় আসবো? এই ফ্লোয়েম ভাইয়ার কাছে। ফ্লোয়েম ভাইয়া কি বলছে দেখি। ফ্লোয়েম ভাইয়া কি বলছে? ফ্লোয়েমে কি থাকে? শিবনল সঙ্গীকোষ। কি থাকে? শিবনল সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। শিবনল সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। এবার বলবো, আমরা বলবো যে এই চারটি গুলা আমরা বললাম, এই যে প্রথম তিনটি উপাদান হচ্ছে কি পাতলা সেলুলোজ নির্মিত, কিন্তু ফ্লোয়েম তন্তু হচ্ছে পাতলা লিগনিন যুক্ত। যাই হোক, এই তিনটি উপাদানে তোর সজীব কিন্তু শেষেরটি মৃত। এই দেখ, যেরকম দেখ শিবনল সঙ্গীকোষ এবং প্যারেনকাইমা, ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোর, এই যে এই তিনটা, এগুলো হচ্ছে সজীব, এগুলো হচ্ছে কি রে? উল্টাটা সজীব, সজীব। আর এটা হচ্ছে কি একলাই, এই যে ফ্লোয়েম তন্তুটা হচ্ছে কি রে? মৃত, ঠিক আছে। তো শিবনল সঙ্গীকোষ আর ফ্লোয়েম প্যারেনকাইমা হচ্ছে কি সজীব, আর ফ্লোয়েম তন্তুটা হচ্ছে কি মৃত, মরা, ঠিক আছে। এর কোষগুলো মরা। বুঝতে পারছি ব্যাপারটা? মরা মানে বুঝতে পারছিস ব্যাপারটা, ঠিক আছে। তো আচ্ছা, তো আরেকটা জিনিস আমি বলে দিই, এটাও বলেছিলাম হালকা করে, কিন্তু আরেকবার বলে দিচ্ছি দেখ। একবার হচ্ছে কি যে এই ট্রাকের আর জাইলেম তন্তুর প্রাচীরটা হচ্ছে পুরু ও লিগানিন যুক্ত, কিন্তু এদের প্রাচীরটা হচ্ছে কি পুরু ও লিগানিন যুক্ত। আর জাইলেম প্যারেনকাইমা প্রাচীর হচ্ছে পাতলা এবং শৈলজ নির্মিত। পুরু মানে কি? মোটা। পুরু মানে সরু না, পুরু মানে মোটা। এদের প্রাচীর হচ্ছে পুরু এবং লিগানিন যুক্ত, এবং তোর জাইলেম প্যারেনকাইমার পাতলা হচ্ছে কি প্রাচীর পাতলা এবং সেলুলোজ নির্মিত, ঠিক আছে। আচ্ছা, এবার ফ্লোয়েমটা পড়ি। ফ্লোয়েমের অবস্থান কোথায়? সংবহনকারী সকল প্রকার উদ্ভিদের, এই দুটা কিন্তু মনে রাখবি, সকল প্রকার উদ্ভিদে এখানেও কিন্তু ফ্লোয়েমের অবস্থান কি স্টিলি আর নালিকা বান্ডিল। কি রে? স্টিলি আর নালিকা বান্ডিলের এই করা থাকে। এর কাজটা কি বলতে পারবি? জাইলেমের কাজ ছিল, আর ফ্লোয়েমের কাজ বুঝতে পারলে না। এর মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্য সর্বত্র পরিবাহিত হয়। ফ্লোয়েমের মাধ্যমে এই যে পাতা, জাইলেমের কাজ হচ্ছে মাটি থেকে জল খনিজ লবণ সব কিছু উপরে পুরো পাতায় পৌঁছানো। কোথায় পৌঁছানো? গাছের, আমরা প্রথমে ছোটবেলায় পড়ছি গাছের রান্না খাবো পাতাকে, তো জল খনিজ লবণ কোথায় যাচ্ছে? পাতায়। আর পাতায় যে খাদ্যটা তৈরি হচ্ছে রে বাবুয়া, ওই খাদ্যটা ফ্লোয়েমের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ে গাছের অঙ্গে অঙ্গে ছড়িয়ে পড়ে। বুঝতে পারলি? বোঝালো? বুঝলে কি? তো জল খনিজ লবণ মাটি থেকে শোষণ করে কোথায় নিয়ে যায়? পাতায় নিয়ে যায় কে? জাইলেম বাবু। আর ফ্লোয়েম বাবু কি করে?
তোর তোর এই পাতায় উৎপন্ন খাদ্য, পাতায় উৎপন্ন খাদ্য কোথায় ছড়িয়ে দেয়? উদ্ভিদের অঙ্গে অঙ্গে ছড়িয়ে দেয়। ঠিক আছে, বুঝতে পারলি? বুঝা গেল না বোঝা হয়ে গেল?